বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 26শে নভেম্বর 2024। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক এবং ইন্ডেক্স পর্যালোচনা নিয়ে হাজির হয়েছি। তো আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক বা আমাকে নিয়মিত শোনেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। একই সঙ্গে যারা আমার চ্যানেলে আজকে নতুন বা আমাকে আজকে নতুন করে শুনবেন, আমি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আমরা মার্কেট প্রথম দিকে অনেক ভালো একটি মুভমেন্ট লক্ষ্য করেছিলাম এবং আজকে মার্কেট বেশ ভালো মুভমেন্টে ছিল প্রথম দিকে, এবং শেষে এসে মার্কেটের সেল প্রেসারের কারণে মার্কেট আজকে আবারও ডাউন ট্রেন্ডে চলে যায়। তবে দিন শেষে আজকে আমরা 7 পয়েন্ট আমরা মার্কেট পজিটিভ দেখতে পেয়েছি। আমি গতকালকে যে আলোচনা করেছিলাম, ঠিক আলোচনাটা যারা শুনেছেন তারা নিশ্চয়ই আমার এই বিষয়টি বুঝতে পেরেছিলেন। আমি বলেছিলাম যে মার্কেট আমরা হয়তো মাঝে 2-1 দিন হয়তো আমরা সবুজ দেখতে পাবো, তবে এই সবুজ মার্কেটকে যে আপ ট্রেন্ড কনফার্ম করবে এমনটি না। অর্থাৎ এই আপ ট্রেন্ড ভেবে আমরা যেন বিনিয়োগে মানে তাড়াহুড়া করে বিনিয়োগে ঝাঁপিয়ে না পড়ি, আমরা মার্কেটটাকে একটু অবজারভেশন করে তারপরে আমরা বিনিয়োগে আসব, সেটাই আমি বলেছিলাম। এবং একই সঙ্গে বলেছিলাম যে মাসের শেষ, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ আর মাত্র 3 দিন আমরা বিনিয়োগ দেখতে পাবো, লেনদেন দেখতে পাবো এই বাজারে। অতএব আমরা যারা ক্লোজিং মাসে ক্লোজিং সময়ে বিনিয়োগ করতে চাই, তারা যেন বুঝে শুনে বিনিয়োগ করি, সেই বিষয়টিও বলেছিলাম। তো আজকে আমরা মার্কেট দেখতে পাচ্ছি যে মার্কেট আজকের যে হাই সেটি হয়েছিল 5175 পয়েন্ট, এবং মার্কেট যে আজকে ডে লো ছিল যেটা 5137, এবং আজকে মার্কেটের ডে ওপেন 5113। অর্থাৎ মার্কেট আজকে ওপেন হওয়ার পরে মার্কেট আর লো হয়নি, অর্থাৎ আপ ট্রেন্ডেই ছিল। এছাড়াও মার্কেটের যে ভলিউম সেটিও আপনারা দেখতে পাচ্ছেন, 360 কোটি টাকা। অর্থাৎ গত দিনের যে লেনদেন ছিল 319 কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে 360 কোটি টাকা হয়েছে। অর্থাৎ 51 কোটি টাকা গত দিনের তুলনায় লেনদেন বেশি হয়েছে। এছাড়াও আমরা মার্কেটের যে মুভমেন্ট দেখেছিলাম প্রথম দিকে, সেই মুভমেন্টে কিন্তু ব্যাংকিং সেক্টরের একটা প্রথম দিকে ভালো আপ ট্রেন্ড ছিল। পরবর্তীতে কিন্তু ব্যাংকিং সেক্টরের ভালো কোনো ব্যাংক বা কোনো শেয়ারকে আমরা কিন্তু মুভমেন্টে যেতে দেখিনি। আপনারা সেটি নিশ্চয়ই লক্ষ্য করছেন টপ সেক্টর বাই গেনার লিস্টে। আমরা কিন্তু আজকে ব্যাংকে দেখতে পাচ্ছি 4 নম্বর অবস্থানে, এবং আজকে কিন্তু ব্যাংকের 8টি ব্যাংক কিন্তু আপ ট্রেন্ডে ছিল। এছাড়াও আমরা মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরকে আমরা আজকে আপ ট্রেন্ডে দেখছি। আপ ট্রেন্ডে আজকে টেক্সটাইল সেক্টরে প্রায় 19টি শেয়ার আপ ট্রেন্ডে ছিল, ইঞ্জিনিয়ারিং সেক্টরের এবং মিউচুয়াল ফান্ড, এই 3টি সেক্টরের আজকে আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি বেশ কিছু শেয়ারের। এবং আরেকটি বিষয় আমরা শেষের দিকে লক্ষ্য করেছিলাম, সেটি হচ্ছে আইটি সেক্টর। আপনারা যদি আইটি সেক্টরের দিকে দেখেন তাহলে কিন্তু আজ আইটি সেক্টরের বেশ কিছু শেয়ার কিন্তু আজ আপ ট্রেন্ডে গিয়েছে, এবং শেষ পর্যন্ত আমরা আইটি সেক্টরের একটি স্টক, অর্থাৎ হল্টেড যে স্টক হয়েছিল সেটি হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক। এটি কিন্তু হল্টেড হয়েছিল এবং পরবর্তীতে হল্ট ছেড়ে দিলেও আজকে কিন্তু এই শেয়ারটির ভালো একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আমরা জেনেক্স, ইনফোসিস, অগ্নি সিস্টেম, এই শেয়ারগুলোতে কিন্তু আমরা আজকে ভালো মুভমেন্ট লক্ষ্য করেছি আইটি সেক্টরে, এবং আইটি সেক্টর আজকে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল। পরবর্তীতে তার স্টক আবার যখন বাজারের শেষ দিকে যখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় তখন কিন্তু আইটি সেক্টর একটু আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো আজকে আমরা টপ 10-এর যে শেয়ারগুলো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু জেড ক্যাটাগরির 2টি শেয়ার রয়েছে। এছাড়াও মিডল্যান্ড ব্যাংক রয়েছে, লেগেসি ফুড রয়েছে, এনআরবি ব্যাংক রয়েছে, জুট স্পিনিং ছাড়াও জুট স্পিনিং মূলত জেড ক্যাটাগরিতে আজকে জেড ক্যাটাগরি শেয়ার, তো সেটিও কিন্তু আজকে টপ 10-এ রয়েছে। অর্থাৎ আজকে কিন্তু 17 টাকা প্রাইস অ্যাকশন হয়েছে শেয়ারটির।
তো এইটাই হচ্ছে মূলত আজকে টপ গেনার। তো আমরা টপ লুজার যদি একটু দেখি, সেখানে আমরা এই ন্যাশনাল ফিড মিল এখানে টপ লুজারে রয়েছে। এছাড়াও স্টার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফনিক্স ফিনান্স, এওএল, এই শেয়ারগুলো আজকে মূলত আমরা লুজারের দিকে, টপ লুজার যে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। এছাড়াও আমরা যদি আজকে ইন্ডেক্স দিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আজকে মার্কেটের যে সার্বিক চিত্র সেটি নিয়ে যদি বলি, তাহলে আজকে 118টি কোম্পানি কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল এবং 200 কোম্পানি ডাউন ট্রেন্ড এবং 80টি কোম্পানি কিন্তু অপরিবর্তিত অবস্থায় শেষ হয়। আজকে মার্কেট 7 পয়েন্ট যখন পজিটিভ দিয়ে শেষ করে, তখন কিন্তু আমরা মানে ভেবে নিয়েছিলাম যে হয়তো মার্কেটের আপ ট্রেন্ড স্বাভাবিকভাবেই সামনের দিনে ভালো করবে, কিন্তু সেটি কিন্তু হয়নি। অর্থাৎ মার্কেটের যে ধরনের ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, সেটি কিন্তু আগামী দিনের জন্য ভালো কিছু ইঙ্গিত বহন করে না। তো সেটি নিয়ে আমি আলোচনা করব, ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। এছাড়াও আমি আপনাদের রিকোয়েস্টের শেয়ার নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। একই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের আমার পাশে থাকার জন্য, এবং একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক কমেন্টসের মাধ্যমে আমাকে জানানোর জন্য আমি সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব। তো ইন্ডেক্সের যে বিষয় সেটি আমরা একটু দেখি। আজকে ইন্ডেক্স কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল এবং সেই আপ ট্রেন্ডটাকে ধরে রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত মার্কেট 7 পয়েন্ট পজিটিভ দিয়ে শেষ করে এবং আজকের লেনদেনটি গত দিনের তুলনায় বৃদ্ধি হয়েছে। এছাড়াও আজকের যে ক্যান্ডেল এবং অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। আমি গতকালকে যেটি বলেছিলাম যে হিস্টোগ্রামের বার, সেটি দেখেন যে এখানে কিন্তু গত দিনের তুলনায় আজকে কিন্তু বড় হয়েছে এবং যে অরেঞ্জ রেখা এমএসিডি, যেটি ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা, সেটি কিন্তু দেখেন অরেঞ্জ রেখা কিন্তু ব্লু রেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ চেপে ধরেছে এবং মনে হচ্ছে যে এটাকে আরো নিচের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। এছাড়াও আজকের যে আরএসআই সেটি দেখতে পাচ্ছেন, আজকে আরএসআই কিন্তু 39.31, অর্থাৎ আরএসআই বৃদ্ধির একটি জায়গা রয়েছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে, যার ফলশ্রুতিতে মার্কেটের যে ভলিউম সেই ভলিউমটা কিন্তু নাই এবং মার্কেটের যে ক্যান্ডেল প্যাটার্ন সেটি কিন্তু গ্র্যাভিস্টোন ডোজি, এবং এই গ্র্যাভিস্টোন ডোজিকে একেবারে যদি বলি যে আমরা নিম্নমুখী প্রবণতা শুরু, এবং এর যে বৈশিষ্ট্য সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে তার বডির সাথে কিন্তু একেবারে যে বডি সেটি কিন্তু একেবারে নেই, খুব ছোট ক্ষুদ্র আকৃতির, অর্থাৎ ক্লোজিং প্রাইজের সাথে কিন্তু এই শেয়ারটির ওপেনিং প্রাইজের যে সেটির কিন্তু অনেক বড় গ্যাপ রয়েছে এবং হাইয়ের একটা বড় গ্যাপ রয়েছে, অর্থাৎ আজকের যে হাই তার সঙ্গে কিন্তু আজকে তার যে ক্লোজিং প্রাইস সেটি কিন্তু একটা বড় হাই, বড় গ্যাপ কিন্তু তৈরি করেছে। অর্থাৎ আজকে এই ইন্ডেক্সের যে হাই ছিল সেটি আমরা জানি, অর্থাৎ 5175, 5175 থেকে কিন্তু আজকের যে ক্লোজ সেটি কিন্তু খুব বেশি না, অর্থাৎ 5143। সেখানে আমরা যে 32 পয়েন্টের যে গ্যাপ সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এই গ্যাপটা আগামী দিনে আসলে মার্কেটের জন্য ভালো কোনো বার্তা বহন করে না। অর্থাৎ আমি গতকালকে যেটি বলেছিলাম যে আমরা যদি মাঝে মাঝে দু একটি সবুজ গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের খুব বেশি শেয়ারের কিন্তু প্রাইস অ্যাকশন হবে না এবং মুভমেন্টও খুব বেশি হবে না। তো সেটি কিন্তু হয়েছে। আগামী দিনেও এই একই ধরনের সম্ভাবনা, অর্থাৎ আমরা যদি সবুজ দেখি তাহলে সেটি খুব বড় ধরনের মুভমেন্ট হবে না এবং খুব ভালো প্রাইস অ্যাকশনও হবে না এবং সেটি সাস্টেইনেবল হবে না। অর্থাৎ তিনটে কথা বললাম, প্রাইস অ্যাকশন, সাস্টেইনেবল এবং বড় ধরনের কোনো মুভমেন্ট হবে না।
এই ছোট ছোট মুভমেন্ট করেই সামনের যে কয়েকটা দিন মাসের রয়েছে এইভাবেই সে যাবে এবং পরবর্তীতে আগামী ডিসেম্বর অর্থাৎ সামনে যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে যদি নতুন করে ভালো কোনো মুভমেন্ট আসে তাহলে ডিসেম্বরের শুরু থেকেই আমরা সেটি বুঝতে পারবো এবং ডিসেম্বরের শুরুর দিকে আমরা মার্কেটটাকে এই ইন্ডেক্সটাকে ওইভাবে পাবো বলে আশা করি। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধে শেয়ার আমার কি বলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং মেসেঞ্জার ছাড়াও আমার কমেন্টসের মাধ্যমে যে সকল ভাই এবং বোনরা অনুরোধ করেছেন আমি সেই সকল স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে এক একটি স্টক নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি নাভানা ফার্মা নিয়ে আলোচনা করব। ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই শেয়ারটি নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা নাভানা ফার্মাকে নাভানা ফার্মার বর্তমান কি অবস্থা আমরা একটু সেটা দেখে আসি। নাভানা ফার্মার আজকের যে বর্তমান অবস্থা অর্থাৎ 48 টাকা 80 পয়সা এই পর্যায়ে নাভানা ফার্মার বর্তমান অবস্থা এবং আজকে এই নাভানা ফার্মার যে হাই আমরা যদি নাভানা ফার্মার একটু আরএসআইটা দেখি, নাভানা ফার্মার আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন যে এই 17 নভেম্বর এখানে নাভানা ফার্মার আরএসআই ছিল 60, আজকে কিন্তু নাভানা ফার্মার আরএসআই আমরা দেখতে পাচ্ছি কি বলে 49, অর্থাৎ আরএসআইটা কিন্তু অনেক নিম্নমুখী এবং তার যে হিস্টোগ্রামের বার সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে মুখোমুখি হিস্টোগ্রামের বারগুলো খুব ছোট হয়ে আসছে এবং মুভিং এভারেজ অনুযায়ী অলরেডি শেয়ারটিতে সেল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে হিস্টোগ্রামে আমরা সেল সিগন্যাল পাইনি, তবে আগামী দিনে হয়তো আমরা এই শেয়ারটিতে সেল সিগন্যাল দেখতে পাবো এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট ছিল 19 নভেম্বর পরবর্তী সময়ে শেয়ারটি কিন্তু আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু এই বছর কিন্তু 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ এখানে শেয়ারটি একটু ঘোরাফেরা করবে, এটাই স্বাভাবিক কারণ শেয়ারটি সবেমাত্র ক্যাশ রেকর্ড ডেট শেষ করে লেনদেনে ফিরেছে। তো আমার কাছে যেটি মনে হয় এই শেয়ারটি যে ইয়ারলি হাই 118 টাকা এই হাইটি স্পর্শ করতে এখনো অনেক সময় লাগতে পারে, এখনো অনিশ্চিত। তবে রিসেন্ট যে অবস্থা সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে পারি যে তার আগামী দিনে কেমন করতে পারে শেয়ারটি। এই শেয়ারটির যে ভলিউম আমরা দেখেছিলাম পূর্বে শেয়ারটির ভলিউম কিন্তু অনেক কম এবং এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটি অনুযায়ী ভলিউমের সংখ্যা যেরকম হওয়ার দরকার সেই ধরনের ভলিউম কিন্তু নাভানা ফার্মাতে এখন পর্যন্ত হয়নি, অর্থাৎ আজকের যে প্রাইস 48 টাকা 80 পয়সা এবং 1 টাকা 30 পয়সার মতো আজকে কিন্তু প্রাইস ফল করেছে এই শেয়ারটির এবং শেয়ারটির যে লো 48 টাকা 30 পয়সা তার উপরে অর্থাৎ 48 টাকা 80 পয়সায় আজকে শেয়ারটি ক্লোজ করেছে। আগামী দিনেও এই শেয়ারটির প্রাইস ফল হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় এবং এই ফলটা আমার কাছে প্রাইসটা মনে হয় 45 টাকা 70 পয়সা এই আশেপাশে শেয়ারটির প্রাইস আমরা দেখতে পাবো এবং 45 টাকা 70 পয়সার পরবর্তী সময়ে শেয়ারটি যদি ভলিউম পায় এবং ইন্ডেক্স পজিটিভ থাকে তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে যদি প্রাইস অ্যাকশন হয়ে থাকে তাহলে আমরা শেয়ারটির ফার্স্ট টার্গেট ধরতে পারি 61 টাকা থেকে 60 টাকা এই লেভেলটাতে। তো আমার কাছে যেটি মনে হয় এবং অবশ্যই শেয়ারটির যে 55 টাকার যে বাধাটা রয়েছে সেই বাধাটাতেও পার করতে হবে সাকসেসফুলি এবং ভলিউমটাও গেইন করতে হবে। তো আশা করি ফার্মাসিউটিক্যালের এই নাভানা ফার্মাসিউটিক্যালস এই শেয়ারটি আগামী দিনগুলোতে মার্কেট পজিটিভ হলে ভলিউম সহ এই শেয়ারটি ভালো হবে এবং এই শেয়ারের যে আমরা অ্যানুয়াল ইপিএস সেটি কিন্তু ভালো, খারাপ না এবং এই শেয়ারটির যে পি রেশিও সেটিও ভালো, এছাড়াও ন্যাব যথেষ্ট ভালো এবং পাবলিক হোল্ডিং সাধারণ পাবলিকের কাছে যে শেয়ার সংখ্যা রয়েছে সেটিও ভালো। মানে আমরা যখন মার্কেট ভালো থাকতো বা ইন্ডেক্সে যখন শেয়ারের ফ্লোর প্রাইস ছিল তখন কিন্তু আমরা এই ধরনের শেয়ারেই বেশি সবসময় আলোচনা করতাম, নাভানা ফার্মা, ইএইচএল, জেনেক্সিল এই ধরনের শেয়ার নিয়ে আমরা বেশি আলোচনা করতাম। তো এখন এই শেয়ারগুলোর ঠিক সেরকম মাধুর্যতা নাই, যার ফলে আমরা এখন এই শেয়ারগুলো নিয়ে খুব বেশি আলোচনা করি না বা প্রাইস অ্যাকশনও নাই, মার্কেটের পরিস্থিতিও ভালো না। তো সব মিলিয়ে শেয়ারটিতে ভলিউম গেইন করতে হবে, একই সাথে মার্কেটের ইন্ডেক্স যেটা সেটি পজিটিভ থাকলে এই নাভানা ফার্মাও আগামী দিনে ভালো করবে এবং তার 55 টাকার যে বাধা সেটি যদি পার করে তাহলে আমরা এই শেয়ারটিকে 61 টাকা বা 60 টাকার আশেপাশে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত নাভানা ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে
সমরিতা হাসপাতাল, এই সমরিতা হাসপাতাল নিয়ে আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম। তো এই শেয়ারটির আজকের যে ক্লোজিং প্রাইস ৫৩ টাকা এবং শেয়ারটির যে ভলিউম সেটি কিন্তু খুব খারাপ। ২৬,০০০ ভলিউম, অর্থাৎ গত দিনের তুলনায় শেয়ারটির যে ভলিউম ছিল, গত দিনের ভলিউম আমরা ৩৪,০০০ দেখেছিলাম। তো এই শেয়ার নিয়ে আমি আলোচনা করেছি খুব রিসেন্টলি, তারপরেও আপনাদের অনুরোধের কারণে আমি শেয়ারটি নিয়ে আবারও আলোচনা করছি। সমরিতা হাসপাতালের সার্বিক পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে আমার ভলিউম নাই শেয়ারটির, একেবারে ভলিউম খুবই কম, যদিও শেয়ার সংখ্যাও কম, পাবলিকের হাতে ১ কোটি শেয়ার, কিন্তু তারপরেও শেয়ারটিতে কিন্তু ভলিউম নেই এবং এই শেয়ারটি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। খুব বড় সড়ো প্রাইস অ্যাকশন এই শেয়ারটিতে আমরা দেখিনি বেশ কিছুদিন ধরে, এবং সেই প্রাইস অ্যাকশন যেটি হয়েছিল ৭০ টাকা বা ৭৬ টাকা, ৭৩ টাকা, এটাও কিন্তু ছিল সেই আগস্টের দিকে। পরবর্তী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই শেয়ারটিতে কিন্তু তখন কোনো আমরা প্রাইস অ্যাকশন দেখিনি, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্য দিয়ে এসে এখানে সাপোর্ট নিয়ে, অর্থাৎ তার যে ইয়ারলি লো সেটিকে ক্রিয়েট করে কিন্তু সে একটা মুভমেন্ট, ছোট ছোট মুভমেন্টের মধ্য দিয়ে ২-১ টাকার গ্যাপ নিয়ে কিন্তু সে লাইফ সার্কেল পার করছে। এবং এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের যে ক্যাশ ডিভিডেন্ড সেটিও কিন্তু খুব কম, অর্থাৎ 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং এই শেয়ারটির যে ইপিএস সেটিও ফার্স্ট কোয়ার্টার কিন্তু নেগেটিভ এসেছে। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির ন্যাব ভালো, শেয়ারটি মানে সম্ভাবনাময় একটি শেয়ার। আমরা অতীতেও দেখেছি শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন এবং শেয়ারটি ভালো প্রাইসে লেনদেন হয়েছে। তো এখন যে অবস্থায় শেয়ারটি রয়েছে, তো এই শেয়ারটির ভলিউম নাই। ভলিউম যদি গেইন করে তাহলে শেয়ারটিতে হয়তো আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো, অর্থাৎ শেয়ারটির যে গতকালকের হাই আমরা যদি একটু দেখি, গতকালকের যে হাই ছিল ৫৩ টাকা ৭০ পয়সা, আজকে কিন্তু শেয়ারটি তার উপরে ক্লোজ দিতে পারেনি, অর্থাৎ আজকে সে তার হাই ছিল ৫৩ টাকা ৬০ পয়সা, অর্থাৎ গত দিনের থেকেও তার হাই আজকে কম হয়েছে এবং আজকে সে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। ফলশ্রুতিতে নিয়মতান্ত্রিকভাবে যেটা হওয়া উচিত বা হয়, যে এখান থেকে প্রাইস ডাউনে আসার কথা, অর্থাৎ আগামীকালকে হয়তো শেয়ারটির প্রাইস আরেকটু কারেকশন হবে এবং ডাউন ট্রেন্ডে আসবে। এখানে এসে ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে এসে শেয়ারটি হয়তো প্রায় ভলিউম করে হয়তো সামনের দিকে যাবে। তো এখন এই শেয়ারটিতে লক্ষ্য রাখতে হবে যে আসলে তার ভলিউমটা গেইন করতে পারে কিনা। এই শেয়ারটির মূল যে সমস্যা সেটা হচ্ছে ভলিউম, এবং তার যে ইপিএস সেটি খারাপ এসেছে। তো সবকিছু মিলিয়ে এই মাসটা, অর্থাৎ এই কয়েকটা দিন এই শেয়ারটিতে এইভাবেই যাবে, এবং পরবর্তী সামনের মাসে ডিসেম্বরে যদি সে ভলিউম গেইন করতে পারে এবং ইন্ডেক্স পজিটিভ সহ লেনদেন বৃদ্ধি পায়, তাহলে সমরিতা হসপিটাল এই শেয়ারটি হয়তো আমরা আরেকটু ভালো অবস্থাতে দেখব। সেই ক্ষেত্রে শেয়ারটির ফার্স্ট টার্গেট হবে ৫৭ টাকা, এবং সেটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ৬৩ টাকা ৬৪ টাকার আশেপাশে এই শেয়ারটিকে দেখতে পাবো। এবং সমরিতা হাসপাতালের যে ইনস্টিটিউট হোল্ডিং সেটি কিন্তু ভালো, অর্থাৎ পুরো ১৯ লক্ষ ২০ লক্ষর মতো শেয়ার কিন্তু ইনস্টিটিউট হোল্ডিং এ রয়েছে। তো যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন, আমি বলবো যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং সামনের দিন যদি মার্কেট পজিটিভ হয় অবশ্যই সমরিতা হাসপাতাল ভালো করবে। এরপরে পাওয়ার গ্রিড নিয়ে একটু আলোচনা করব। পাওয়ার গ্রিড আজকে পাওয়ার গ্রিডের যে প্রাইস সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে ৪২ টাকায় তার ক্লোজিং হয়েছে এবং তার প্রাইস নেগেটিভ ছিল ৮০ পয়সা, এবং গত দিনের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড নিয়ে যে ভাই বলেছেন তার উদ্দেশ্যে বলি, এবং যাদের এই শেয়ারে বিনিয়োগ আছে তাদেরকে বলি, এই শেয়ারটির আরএসআই তো এই ২৫শে নভেম্বর, অর্থাৎ আজকে ২৬শে নভেম্বর, এখানে তো শেয়ারটির আরএসআই সংকেত দিয়েই দিয়েছিল যে আমি এখান থেকে ডাউন ট্রেন্ডে আসবো, কারণ এই শেয়ারটিতে আমরা দেখেছি ৩৮ টাকা থেকে শেয়ারটির প্রাইস ৪৩ টাকা পর্যন্ত উঠেছিল, অর্থাৎ এই প্রাইস অ্যাকশনের ফলে শেয়ারটি যখন হল্টেডের কাছাকাছি যায় বা হল্টেড হয় এবং শেয়ারটি যে হাই তৈরি করে, এখানে কিন্তু শেয়ারটির একেবারে
সেল ভলিউম, এবং এখানে ভলিউম আনইউজুয়াল ভলিউম তৈরি করে কিন্তু এই শেয়ারটির থেকে সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট টেকিং করেছে। এবং আজকে যদি আমরা এই শেয়ারটিকে দেখি তাহলে কিন্তু এই শেয়ারটির যে বাই ভলিউম ছিল সেটি কিন্তু মাত্র 48,000, অর্থাৎ আজকের যে ভলিউম সেখানে 48,000 শেয়ারটির বাই ভলিউম ছিল, এবং শেয়ারটির আজকে টোটাল ভলিউম যেখানে 1,10,000 সেখানে 48,000 ছিল বাই ভলিউম এবং 62,000 ছিল সেল ভলিউম। অর্থাৎ আজকেও শেয়ারটিতে কিন্তু সেল প্রেসার ছিল, গত দিনেও সেল প্রেসার ছিল। তো শেয়ারটির স্বাভাবিকভাবেই শেয়ারটির যে প্রাইস আজকে ডাউন ট্রেন্ডে থাকবে সেটা কিন্তু গতকালকের এই ক্যান্ডেল প্যাটার্ন দেখেই অনুমেয়। তো আগামী দিনে এই শেয়ারটির কি অবস্থা হবে সেটি যদি বলতে হয় তাহলে এই শেয়ারটির যে হিস্টোগ্রাম দেখতেছি সেটি কিন্তু ভালো একটা অবস্থানে, অর্থাৎ সবুজ গাঢ় ক্যান্ডেল তৈরি করছে এবং গত দিনের তুলনায় কিন্তু একটি বড় ক্যান্ডেল তৈরি করছে শেয়ারটি। তো এখানে আমরা এমএসিডি দেখতে পাচ্ছি যে ব্লু রেখার অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে, এবং শেয়ারটির আরএসআই যদি আরেকটু নিচে আসে আপ ট্রেন্ডে যায় তাহলে এখানে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। এবং আমার কাছে যেটি মনে হয়, আমার আলোচনা বা আমাদের অভিজ্ঞতা ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী এই শেয়ারটির যে অবস্থা তাতে শেয়ারটি 39 টাকা 90 পয়সা বা 39 টাকা 80 পয়সা এই লেভেলে এসে শেয়ারটি আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো আমরা যারা এই পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই শেয়ারটিতে বিনিয়োগে আছি, আমি তাদেরকে বলবো যে আপনারা এই আজকে গত 2-3 দিন আগে যারা বিনিয়োগে ছিলেন তারা প্রফিট টেকিং করেছেন, আর এই শেয়ারটিতে যাদের বেশি দামে বাই করা তাদের তো অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ এই শেয়ারটি যে ইয়ারলি হাইয়ে যদি আপনি বাই করেন 54 টাকা 70 পয়সায়, তাহলে এই শেয়ারটি হয়তো আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। বাট তার উপরে যদি বাই করা থাকে, অর্থাৎ 54 টাকার উপরে যদি বাই করা থাকে, সেক্ষেত্রে আপনাকে নতুন নতুন গন্তব্য দেখতে হবে শেয়ারটির। তারপর আপনাকে ডিসিশন দেখতে পাবেন যে শেয়ারটি আসলে কেমন করবে। আর এই শেয়ারটির আমার কাছে যেটি মনে হয়, এটি থার্ড কোয়ার্টার যে ইপিএস দিয়েছিল সেটি কিন্তু ভালো ছিল এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএসও ভালো ছিল। এটি ফান্ডামেন্টাল খুব ভালো একটি শেয়ার, ন্যাব যথেষ্ট ভালো এবং পি রেশিও ভালো, শেয়ারটির ইপিএসও ভালো এসেছিল। আমার কাছে 10% ক্যাশও দিয়েছিল। সবকিছু মিলিয়ে শেয়ারটিতে আপনি একেবারে বিনিয়োগ করে আটকে গেছেন বা বিনিয়োগ থেকে বের হতে পারবেন না এমন কোনো লক্ষণ কিন্তু এই পাওয়ার গ্রিডের মধ্যে নাই। তবে আপনার বিনিয়োগটা যদি খুব হাই রেটে হয়ে থাকে তাহলে আপনার এখান থেকে বের হতে শুরু দেরি হবে। আর যদি খুব কাছাকাছি 50 টাকা বা 52-53 টাকা এই লেভেলে যদি শেয়ারটির আপনার বিনিয়োগ হয়ে থাকে তাহলে আপনাকে আরো কিছু সময়, অর্থাৎ শেয়ারটি যখন ইন্ডেক্স ভালো থাকবে এবং ভলিউম পাবে, একই সঙ্গে লেনদেন বৃদ্ধি পাবে, সবকিছু যখন একত্রিতভাবে সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসবে তখন কিন্তু এই শেয়ারটি থেকে আপনি বের হতে পারবেন এবং সেক্ষেত্রে প্রফিট টেকিংও হওয়ার সম্ভাবনা থাকবে। আর 35 টাকা 38 টাকা 39 টাকায় যারা বাই করেছেন তারা তো এখন প্রফিট টেকিং এর মধ্যে আছেন এবং প্রফিট টেকিং হচ্ছে। এই শেয়ারটির শক্ত যে বাধা সেটিকে হচ্ছে 45 টাকা, এবং এই 48 টাকার এই বাধাটা যদি শেয়ারটি পেরোতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আবার নতুন হাই তৈরি করবে, ইয়ারলি হাই নতুন তৈরি করবে। তো এই হচ্ছে মূলত পাওয়ার গ্রিড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আমি আপনাদের সাথে আরেকটি রিকোয়েস্টেড শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি টেক্সটাইল সেক্টরের এইচআর টেক্সটাইল। তো আমরা এইচআর টেক্সটাইলের যেটি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এটি নিয়ে আসলে আলোচনা করা তো খুবই কঠিন দেখছি, কারণ এই শেয়ারটিতে কোনো প্রাইস অ্যাকশন নাই এই মুহূর্তে, অর্থাৎ শেয়ারটি খুব ছোট ছোট ভলিউম দিয়ে মুভমেন্টে রয়েছে, অর্থাৎ আনচেঞ্জ অবস্থায় অনেক সময় দেখতে পাচ্ছি এবং শেয়ারটিতে ভলিউম নাই। আজকের যে ভলিউম সেটি কিন্তু খুবই কম, মাত্র 19,653টি ভলিউম, অর্থাৎ সচল মার্কেটে যেখানে লেনদেন হচ্ছে প্রাইস অ্যাকশন কম বেশি সব শেয়ারেই হচ্ছে, কিন্তু এটার মধ্যে আমি তেমন কোনো প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি না। এখানে শেয়ারটি যে ইয়ারলি লো করেছিল অর্থাৎ 21 টাকা, এই ইয়ারলি লো এর পরে শেয়ারটির একটা মুভমেন্ট হয় এখানে এবং সেই মুভমেন্টটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে সে আবার ডাউন ট্রেন্ডে এসে প্রতিদিন লোয়ার লো তৈরি করার চেষ্টা করছে এবং আজকের যে ভলিউম সেটি কিন্তু আগামী দিনে আবার লো তৈরি করার একটা ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এই শেয়ারটি আমরা হয়তো আগামী দিনে যদি তার সে ভলিউম গেইন করতে না পারে তাহলে হয়তো আমরা 22 টাকাতে এই শেয়ারটিতে দেখতে পাবো। এবং এইচআর টেক্সট
ভালো হওয়ার সম্ভাবনা উম নেই যে ব্যাপারটা এরকম না। কারণ এটির শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম। ১,২৪,০০,০০০ পাবলিক হোল্ডিং এবং এই শেয়ারটির ন্যাভ কিন্তু যথেষ্ট ভালো ৩৮.৭৭ এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটিও কিন্তু খুবই ভালো ছিল ১১৫ টাকা। অর্থাৎ এই জায়গাতে এই ধরনের শেয়ার থাকার কথা না। টেক্সটাইল সেক্টর এর এই এইচআর টেক্সটাইল মিলস এই শেয়ারটি কিন্তু এই জায়গায় থাকার কথা না। কিন্তু তার যেই ভলিউম বা নেগেটিভ মার্কেট ইন্ডেক্সের সবকিছু মিলিয়ে আজকে তাকে এই জায়গায় আসতে বাধ্য করা হয়েছে এবং সে এই জায়গায় আজকে লেনদেন হচ্ছে। তো আগামী দিনে আমরা ডিসেম্বরে হয়তো আমরা দেখতে পেয়েছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা গতদিন আজকে দেখতে পেয়েছি যে পোশাক রপ্তানিতে আবার নতুন মাত্রা যোগ হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এই ধরনের ভালো পজিটিভ নিউজ আসে এবং মার্কেটের লেনদেন যদি বৃদ্ধি পায় দিনের পর দিন এবং ইন্ডেক্স পজিটিভ রোল প্লে করে তাহলে কিন্তু এইচআর টেক্সট তার সেই মুভমেন্টে ফিরে যাবে অর্থাৎ প্রাইস অ্যাকশন শুরু হবে। তো এখন এই মুহূর্তে প্রাইস অ্যাকশন নেই সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা এখানে যদি আমরা একটু হিস্টোগ্রামের বারটা দেখি সেখানে দেখতে পাচ্ছি যে তার যে হিস্টোগ্রাম সেটি কিন্তু ধূসর হয়ে আসছে এবং ছোট আকৃতিতে এবং মুভিং অ্যাভারেজ উপরে অবস্থান করছে। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু ৩৮.৪৫ এবং হিস ম্যাকডি সেটি ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় এই শেয়ারটি ২২ টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এই ২২ টাকা ৪০ পয়সা ২২ টাকা থেকে ২২ টাকা ৪০ পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন যদি হতে হয় তাহলে আমার কাছে যে বাধাগুলো রয়েছে সামনে সেটা হচ্ছে ২৮ টাকা ৬০ পয়সা। এই বাধাটা পার করতে হবে এবং সেই বাধা পার করলে সে ৩২ টাকা এবং ৩২ টাকা থেকে ৪১ টাকা থেকে ৪৩ টাকা এই লেভেলে হয়তো শেয়ারটি যাবে। তবে সবকিছু ডিপেন্ড করছে শেয়ারটির ভলিউম, সেক্টর মুভমেন্ট এবং ইন্ডেক্স সবকিছুর মিলিয়ে সবকিছুর কম্বিনেশনে কিন্তু এই শেয়ারটি সামনে ভালো করতে পারবে। আদারওয়াইজ এই শেয়ারটি এককভাবে সামনে মুভমেন্টে যাওয়ার ক্ষমতা বা মুভমেন্টের কোনো লক্ষণ আমি এই শেয়ারটির লাইফ সার্কেলে এখন পর্যন্ত পাইনি। তবে আমরা এই শেয়ারটির যে হাই সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ২০২৪ সালে কিন্তু সে এইখানে ছিল অর্থাৎ এই ১১৫ টাকা এই লেভেলে কিন্তু ছিল শেয়ারটি জানুয়ারি থেকে যখন সে জানুয়ারি ৭৩ টাকা থেকে সেই ১১৫ টাকায় ছিল পরবর্তী শেয়ারটিতে কিন্তু একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড এবং সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু সে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। অর্থাৎ যে এই ডাউন ট্রেন্ডটাকে হয়তো সে আবার পুঁজি করে সামনের দিকে যাবে। তবে সবকিছু ডিপেন্ড করবে মার্কেটের ভলিউম, ইন্ডেক্স এবং সেক্টরাইজ মুভমেন্ট। তো আশা করি আ টেক্সটাইল সেক্টর যদি একটা কোনো ভালো নিউজ পাই বা আ যে জিএসপি যে সুবিধা সেটি যদি পাই তাহলে আমরা এই এইচআর টেক্সটাইলকে মুভমেন্টে দেখব। তো এই হচ্ছে মূলত এইচআর টেক্স নিয়ে আলোচনা। এরপরে আমরা আইটি সেক্টরের একটু রিকোয়েস্ট ছিল সেটা নিয়ে আলোচনা করব। জেনেক্স ইনফোসিস এটি নিয়ে অনেকবার আলোচনা করছি। এটা আর কি আলোচনা করব, এটি কেমন সেটি নিয়ে আপনাদেরকে তারপরেও একটু ধারণা দিয়ে এই শেয়ার নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। এই শেয়ারটির যে হাই সেটি আমরা সকলেই জানি ১৮৫ টাকা বা ১৯০ টাকার আশেপাশে হবে যতটুকু মনে পড়ে। এদিকে আর যাচ্ছি না। আ এই শেয়ারটির যে ন্যাভ সেটি কিন্তু এবার বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটি সবসময় সাধারণ বিনিয়োগকারীদের কাছে খুব জনপ্রিয় একটি শেয়ার। আইটি সেক্টরের আমি যদি বলি অগ্নি সিস্টেম, তারপরে আজকে যে আমরা আ ইনফরমেশন টেকনোলজি দেখলাম, আমরা জেনেক্সিলের কথা জানি। তো এই শেয়ারগুলো ইভিএন এই শেয়ারগুলো কিন্তু সবসময় মানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে খুব আগ্রহের শেয়ার এবং এইসব শেয়ার থেকে সাধারণ বিনিয়োগকারীরা বেশ ভালো প্রফিট বিভিন্ন সময় টেক করেছে। তো এই জেনেক্সিল থেকেও এর ব্যতিক্রম না। আমরা জেনেক্সিল থেকে বেশ অনেক ভালো প্রফিট টেকিং করেছি। এখন এই শেয়ারটি কিন্তু আবার প্রফিট টেকিং জোনে যাচ্ছে সামনের দিনগুলোতে। এই জেনেক্স ইনফোসিস আগামী দিনে ভালো করবে এতে কোনো সন্দেহ নেই। এটি নিশ্চিতভাবেই অনেকটা বলা যায় এবং এই শেয়ারটি বেশ ভালো ভলিউম পাচ্ছে। আমি যদি কেন ভালো করবে বা নিশ্চিতভাবে আমি কেন বললাম এই কথাটির ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু দিতে চাই। সেটি আমরা এই শেয়ারটির একটি লাইফ সার্কেলটা আমরা একটু দেখি। আমরা যদি ২০২২ সালের দিকে তাকাই আপনারা এইখানে দেখেন এই শেয়ারটির যখনই ভলিউম পেয়েছে এই শেয়ারটির কিন্তু প্রাইস ছিল ৬০-৬২ টাকা। এইখানে
এইখানে শেয়ারটি ৬০-৬২ টাকা, এখানে এসে শেয়ারটি কিন্তু ৮০ টাকা এই লেভেলে চলে আসছে এবং এই শেয়ারটি ভালো ভলিউম করেছে। ঠিক আবার শেয়ারটি যখন ডাউনে এসেছে এবং যে ভলিউম করেছে ঠিক প্রাইসটা আপ হয়ে দেখেন এখানে ১১২ টাকায় চলে গিয়েছে। অর্থাৎ ৬২ টাকা থেকে ১১২ টাকা ডাবল প্রাইস অ্যাকশন কিন্তু হয়েছে। আবার যদি আমরা ডিসেম্বরের দিকে দেখি এইখানে এসে শেয়ারটি কিন্তু আবার সে ৭৫ টাকা এই লেভেলে এখানে সে ভলিউম গেইন করছে এবং এখানে ১০৬ টাকা এই লেভেলে গিয়েছে। এরকম যদি আপনি যখনই দেখেন যে যখন সে ভলিউম গেইন করছে তখনই কিন্তু ৪০ টাকা বা ৩০ টাকার একটি গ্যাপ সে কিন্তু তৈরি করছে। এখানে আপনি যদি একটু দেখেন, আমরা যদি এখানে দেখি ৭০ টাকা প্রাইস এবং ফেব্রুয়ারিতেই এবং সে প্রাইস এখানে নিয়ে গেছে ১০৭ টাকা। অর্থাৎ আ ১ মাসের ১ মাসের ব্যবধানে বা ১.৫ মাসের ব্যবধানে সে কিন্তু প্রাইসটাকে ওইখানে নিয়ে গেছে ৩০-৩৫ টাকার একটি গ্যাপ দিয়ে। আবার এইখানে আমরা যদি একটু দেখি সে ভলিউম পেয়েছে, তার প্রাইসটাকে কি সুন্দর ডাব্লু প্যাটার্নে সে কিন্তু প্রাইসটাকে বৃদ্ধি করেছে। অর্থাৎ এইখানে তার ৬৪ টাকা প্রাইস, এইখানে সে প্রাইস তৈরি করেছে ৭৪ টাকা। আবার সে ডাউন ট্রেন্ডে গিয়ে যখনই ডাউন ট্রেন্ডে গিয়েছে তো যখনই ভলিউম পেয়েছে তখনই কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। এই জিনিসটা জেনেক্সেল এর ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি। তো এখানে কিন্তু শেয়ারটি বেশ ভালো ভলিউম পড়ছে এবং আপনি দেখেন এইখানে শেয়ারটি ২৮ টাকা ২২ টাকা অর্থাৎ ইয়ারলি যে লো, সেই লোটাকে ক্রিয়েট করে শেয়ারটি কিন্তু এখন ভালো একটা মুভমেন্টে দিয়েছে। অর্থাৎ ৭ টাকার একটি গ্যাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটিতে আজকে যদি আমরা একটু দেখি যে এই শেয়ারটির যে বাই ভলিউম সেটি কিন্তু খুব বেশি ছিল। অর্থাৎ মানে ১৬ লক্ষ বাই ভলিউম ছিল শেয়ারটির। আজকের যে টোটাল ভলিউম করেছে শেয়ারটি, সেখানে কিন্তু শেয়ারটির আমরা ১৬ লক্ষ বাই ভলিউম দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে শেয়ারটি ২৫ লক্ষ ৬০,০০০ সামথিং ভলিউম করছে। সেখানে শেয়ারটির ১৬ লক্ষ বাই ভলিউম এবং ৯ লক্ষ ৫২,০০০ কিন্তু শেয়ারটির সেল ভলিউম। অর্থাৎ এটি সে নির্দেশনা দেয় যে আমি আরেকটু প্রাইস অ্যাকশন হবে এবং আমার প্রাইস অ্যাকশনটা এবং হাই হচ্ছে প্রতিদিন। আমার কাছে যেটি মনে হয় এই শেয়ারটি যদি ৩২ টাকা ৯০ পয়সার এই লেভেলটাকে ক্রস করতে পারে সাকসেসফুলি, তাহলে কিন্তু এই শেয়ারটিকে আমরা ৪৫ টাকা থেকে ৪৬ টাকায় দেখতে পাবো। এটা আমি বলছি এই কারণে, কারণ শেয়ারটির বর্তমান অবস্থা এবং তার ভলিউম সবকিছুই এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ এই শেয়ারটি অনেক দিন ধরে আমরা প্রায় যদি বলি ১ বছর বা ৯-১০ মাস কিন্তু সেই ধরনের কোনো ভালো প্রাইস অ্যাকশন হয়নি। কারণ এই শেয়ার নিয়ে আমরা সবসময় বেশি আলোচনা করতাম জেনেক্সিল, বিএসসি, বা আগে বলছি নাভানা ফার্মা, ইএইচএল এই ধরনের শেয়ার নিয়ে আলোচনা হতো। কিন্তু এই শেয়ারগুলো নিয়ে তেমন কিন্তু এখন আলোচনা নাই। তবে এখন যে অবস্থাতে জেনেক্সিলকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের শেয়ারে কিন্তু এখন আলোচনার সময় চলে আসছে। তো এই শেয়ারটির আরএসআই খুব ভালো ৫১.৭০ এখনো মানে অনেক জায়গা আছে। এছাড়াও ম্যাকডি সেটিও কিন্তু আমরা অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান দেখছি এবং তার যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু খুব সুন্দরভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আগামী দিনে হয়তো আমরা এই শেয়ারটি যদি ৩২ টাকা ২০ পয়সার এই লেভেলটাকে ক্রস করতে পারে তাহলে হয়তো আমরা শেয়ারটিকে ৩৭ টাকা ২০ পয়সা বা ৩৮ টাকা এই আশেপাশে শেয়ারটিকে দেখতে পাবো। এই হচ্ছে মূলত জেনেক্স ইনফোসিস নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আরেকটি শেয়ার নিয়ে আলোচনা বলছে সেটি হচ্ছে বিএসসি। আজকে অনেক বেশি রিকোয়েস্ট, তো আপনারা একটু কাইন্ডলি আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি, কিছু মনে করবেন না এবং আমার আলোচনাটা একটু শুনবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন অর্থাৎ বিএসসির যে বিষয় সেটি দেখতে পাচ্ছি। বিএসসির গত কালকে আমরা বিএসসি নেগেটিভ মার্কেটেও আমরা বিএসসির প্রাইস অ্যাকশন দেখেছিলাম ৯০ পয়সা মতো। আজকেও কিন্তু বিএসসি ভালো একটা মুভমেন্ট আমরা একসময় দেখেছিলাম এবং বিএসসির হাই যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি আ আ কত টাকা? আ ৯৫ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজকে যে হাইটি শেয়ারটি তৈরি করেছে তার যে আ উম আমরা শেয়ারটির আ সেল সিগন্যাল দেখতে পাচ্ছি এখানে। তবে আগামী দিনে শেয়ারটি কেমন করবে সেটা নিয়ে যদি একটু বলতে হয়, সেখানে বলি শেয়ারটির আরএসআই বাড়ার জায়গা রয়েছে এবং ভলিউমটা সে গেদার করেছে। প্রতিদিন সে কন্টিনিউয়াসলি ভলিউম করছে। ভালো ভলিউম পাচ্ছে শেয়ারটি এবং শেয়ারটি কিন্তু খুব ভালো জায়গা থেকে বাউন্স ব্যাক করেছে। অর্থাৎ এই ৫৫ টাকা থেকে শেয়ারটি কিন্তু আমরা ১০১ টাকা বা ১০২ টাকা এই লেভেলের শেয়ারটি কিন্তু আমরা ৩ টাকা ৮০ পয়সা এই লেভেলে কিন্তু শেয়ারটি আমরা দেখেছি। তো আজকেও শেয়ারটিতে বেশ ভালো বাই প্রেশার ছিল। অর্থাৎ শেয়ারটির আজকে যে টোটাল ভলিউম ছিল আমরা যদি একটু দেখি এইখানে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি সেটা ১২ কত? ১২,৯৭,০০০। তার মধ্যে কিন্তু এই শেয়ারটির প্রায়
7 লক্ষ ভলিউম কিন্তু বাই ভলিউম ছিল। তো মোটামুটি শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে, যদিও ক্যান্ডেল প্যাটার্নটা খুব একটা সুবিধাজনক না। তবে এই ক্যান্ডেল থেকে যদিও আজকে তার গতকালকের হাইয়ের উপরে সে ক্লোজ করেছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সেল সিগন্যাল দিয়েছে। তবে এই শেয়ারটি আমার কাছে মনে হয় আগামী দিনেও যদিও কারেকশন নেয়, তবে এই শেয়ারটি কিন্তু আমরা সেই পূর্বের যে হাই সেটিকে সেখানে দেখতে পাবো, অর্থাৎ 109-10 টাকা এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো আগামী দিনে, যদি মার্কেট ভালো থাকে এবং ইন্ডেক্সের লেনদেন বৃদ্ধি পায়। কারণ এই শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু পজিটিভ আসছে, এবং শেয়ারটি 25% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড ছাড়াও শেয়ারটির যে ন্যাব এবং ইপিএস সেটি কিন্তু খুবই ভালো, এবং পি রেশিও যথেষ্ট ভালো, অর্থাৎ এখানে প্রশংসা করে এটাকে করা যাবে না। এবং এই শেয়ারটির প্রতি সাধারণ বিনিয়োগকারীদের যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু তার লেনদেন দেখলেই বোঝা যায়। তো এই শেয়ারটি আমরা আশা করি এই শেয়ারটি 110 টাকা এই লেভেলে শেয়ারটি লেনদেন হবে, এবং মার্কেট যদি ভালো থাকে তাহলে সেটিকে ক্রস করে হয়তো আবার সে নতুন হাই তৈরি করবে। তো এই হচ্ছে মূলত বিএসসি নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আহ, কি বলে এটাকে, বারাকা পাওয়ার এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমরা বারাকা পাওয়ারকে দেখতে পাচ্ছি আজকে তার 10 টাকা 10 পয়সার প্রাইস, এবং বারাকা পাওয়ারের প্রাইস আজকে 20 পয়সা ডিক্রিজ হয়েছে। এবং এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করি। এই শেয়ারটি তার যে ইয়ারলি হাই সেটি ছিল 21 টাকা 30 পয়সা, এবং ইয়ারলি লো যেটি ছিল সেটিও আমরা জানি 8 টাকা 60 পয়সা, এবং শেয়ারটি সেখান থেকে শেয়ারটির একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, এবং পরবর্তীতে শেয়ারটি কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসে, এবং এসে আবার শেয়ারটির যে ইনসাইডার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি ডাউন মুভমেন্ট, অর্থাৎ আগামী দিনেও শেয়ারটিতে হয়তো আমরা ডাউন দেখব, এবং সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস হয়তো 9 টাকা 90 পয়সার এই লেভেলে আসবে, আসার সম্ভাবনা রয়েছে। এবং এই শেয়ারটির যে ইপিএস সেটি কিন্তু খুব ভালো আসেনি, এবং তার যে ভলিউম সেটিও কিন্তু কমে গিয়েছে, এবং আজকের যে ভলিউম সেটি আমরা দেখতে পাচ্ছি 2 লক্ষ, এবং সেখানে কিন্তু সম্পূর্ণটাই আমরা যদি দেখি তাহলে কিন্তু সেল প্রেসার রয়েছে, অর্থাৎ 1,50,000 শেয়ারটির কিন্তু সেল ভলিউম, অর্থাৎ বাই ভলিউম খুবই কম। এই শেয়ারটি এখন যে অবস্থা, আমার কাছে মনে হয় শেয়ারটি এই 9 টাকা 90 পয়সা এইখানে আসবে, এবং এসে এখান থেকে যদি শেয়ারটি বাউন্স ব্যাক করে তাহলে হয়তো আমরা শেয়ারটিকে 11 টাকা বা 11 টাকা 40 পয়সা এই লেভেলে দেখতে পাবো। এবং এই শেয়ারটি যে হিস্টোগ্রামের বার সেটি আপনারা লক্ষ্য করছেন, এটি কিন্তু একেবারে কি বলে যে লাল ধূসর হয়ে আসছে। তবে তার যে এমএসিডি সেটিও কিন্তু এখন পর্যন্ত এই বাই সিগনালে আসার মতো কোনো সম্ভাবনা তৈরি করেনি। এছাড়াও আরএসআই বর্তমান 36.49। তবে এই শেয়ারটি যদি ভলিউম পায় এবং মার্কেট ইন্ডেক্স ভালো থাকে তাহলে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই বারাকা পাওয়ার লিমিটেড এটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শেয়ারটির যে ন্যাপ সেটি কিন্তু যথেষ্ট ভালো, 22.74, এবং পি রেশিও সেটিও 20.83। তো আমার কাছে যেটি মনে হয় এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে অপেক্ষা করতে হবে আপাতত আরো কিছুদিন। তারপরে শেয়ারটি যদি ভলিউম সহ মুভমেন্টে আসে তাহলে শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো, এবং সেক্ষেত্রে হয়তো 13 টাকা 40 পয়সা বা 12 টাকা 20 পয়সা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তবে সবকিছু ডিপেন্ড করবে শেয়ারটির ভলিউম এবং ইন্ডেক্স পজিটিভ মুভমেন্টের উপরে। তো এই হচ্ছে মূলত বারাকা পাওয়ার নিয়ে আমার আলোচনা। এরপরে সর্বশেষ মিডল্যান্ড ব্যাংক নিয়ে একটু আলোচনা করতে বলেছেন। মিডল্যান্ড ব্যাংক আজকে আমরা ব্যাংকিং সেক্টরের যে শেয়ারটিকে আজকে টপ 10-এ দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা মিডল্যান্ড ব্যাংকে দেখেছি, এবং মিডল্যান্ড ব্যাংক কিন্তু আজকে পজিটিভ ভাবে দিন শেষ করে। আজকে মিডল্যান্ড ব্যাংক নিয়ে যে আলোচনা সেটি হচ্ছে শেয়ারটি কিন্তু একেবারে খুব সুন্দরভাবে এই যে এইখান থেকে শুরু করে শেয়ারটি কিন্তু আজকে এইখানে চলে আসছে, অর্থাৎ তার যে হাই সেই ইয়ারলি হাই সেটি কিন্তু সে ব্রেক আউট করতে পারেনি, এবং সে ব্রেক আউট করার জন্য বারবার চেষ্টা করছে মিডল্যান্ড ব্যাংক, কিন্তু সে করতে পারতেছে না। এবং সে যদি সফলভাবে ব্রেক আউটটা করতে পারে, অর্থাৎ 36 টাকা এই হাইটাকে যদি সে ভাঙতে পারে
তাহলে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। তো আমার কাছে যেটি মনে হয় যে মিডল্যান্ড ব্যাংকের আজকের যে ভলিউম ৪৯,৮৬,০০০, এই ভলিউমটা কিন্তু আজকে আমরা দেখেছিলাম অনেকটা সেল ভলিউম। শেষের দিকে এসে কিন্তু শেয়ারটির ভালো সেল ভলিউম ছিল, অর্থাৎ ৩১ লক্ষ সেল ভলিউম হয় শেয়ারটির। তো এখানেও আমরা শেয়ারটির যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছি সেটিও কিন্তু ধূসর রেড, এবং তার MACD সেটিও কিন্তু নিম্নমুখী, অর্থাৎ ব্লু রেখার নিচে অবস্থান করছে, অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে, এবং RSI-টা ঊর্ধ্বমুখী রয়েছে। RSI বৃদ্ধির বেশ ভালো জায়গাও আছে। তবে তার অবস্থানগত দিক দিয়ে আগামী দিনে হয়তো শেয়ারটির প্রায় কারেকশন হবে, এবং সেই কারেকশনটা যদি আহ আমরা ধরি তাহলে আমি এর আগেও বলেছিলাম ৩২ টাকা ১০ পয়সা থেকে ৩২ টাকা ২০ পয়সা, এবং এখানে এসে শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাবে। সে বারবার চেষ্টা করছে এই মিডল্যান্ড ব্যাংক, কিন্তু তার সে হাইটাকে সে ক্রস করতে পারতেছে না। যখনই শেয়ারটি তার হাই ক্রস করবে তখন কিন্তু এই শেয়ারটি আবার নতুন গন্তব্য ঠিক করবে। তো আমার কাছে মিডল্যান্ড ব্যাংকের উম আপাতত যে অবস্থা সেটিকে ভালো মনে হয়। অন্যান্য ব্যাংকের তুলনায় মিডল্যান্ড ব্যাংকে আমরা নতুন শেয়ার হিসেবে মিডল্যান্ড ব্যাংকে প্রায় মুভমেন্টে দেখি। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তারা হয়তো আ প্রফিট টেকিং এর মধ্যে আছেন। মাঝে, মাঝে শেয়ারটি প্রফিট টেকিং আ জোন তৈরি করে এবং সুযোগ করে দিচ্ছে। যারা বিচক্ষণ বা ভালো ব্যবসায় ভালো বোঝেন তারা কিন্তু এখান থেকে প্রফিট টেক করছেন। তো এই মুহূর্তে এখানে আমি বলব যে সাধারণ বিনিয়োগকারীদের এটা কিন্তু এন্ট্রি জোন না। এখানে কিন্তু এন্ট্রি নিলে অনেক ধরনের মানে আম আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি এন্ট্রি নিতে চান তাহলে ৩৬ এর পরে এন্ট্রি নিবেন, যদি সে ভালোভাবে ব্রেকআউট করতে পারে। আর না হলে এই শেয়ারটির এন্ট্রি জোন আমার কাছে খুব মানে নিরাপদ এন্ট্রি জোন মনে হয় ২৯ টাকা থেকে ২৮ টাকার এই লেভেলটাতে। তো এই হচ্ছে মূলত আ মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমার আলোচনা। এই শেয়ারটির ন্যাভ যে খুব বেশি সেটি কিন্তু না। অর্থাৎ ইপিএস যে থার্ড কোয়ার্টার সেটিও কিন্তু নেগেটিভ আসে। প্রাইস অ্যাকশন মানে এই না যে সে অনেক ভালো দূরে চলে যাচ্ছে এরকম না। এটিতে বিনিয়োগ করতে হলে যে ভাই বলেছেন আমি বলব যে আপনি অবজার্ভ করেন, অবজার্ভ করে শেয়ারটিতে বিনিয়োগে আসেন। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা। আশা করি আপনারা সকলে আমার এই আলোচনা শুনেছেন, এবং যারা আমার সঙ্গে এত সময় ছিলেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আ প্রকাশ করছি। একই সঙ্গে আমার আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।